সমাবেশ নয়, আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ভোর থেকেই শহীদ মিনারে সমবেত হচ্ছেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। বিকেলে মূল আয়োজন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান সহ ঘটনাবহুল একটি বছরের বিদায়। আগামীতে বৈষম্যহীন দেশ গড়তে রাজনৈতিক শক্তিগুলোর মাঝে ঐক্যের তাগিদ। মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছে। যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলিকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো। নতুনভাবে উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। দুদেশের সংঘাতে আরও ৮ আফগানের প্রাণহানি, আহত ১৩। আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর সেই আহ্বানে সাড়া দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসছে সারা দেশের শিক্ষার্থীরা। ভোর থেকে শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে, আর শেষ দিকে পরিষ্কার পরিচ্ছন্নতাও। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। বাস ভর্তি ছাত্ররা স্লোগান দিতে দিতে ঢুকছেন শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল ৭টার মাঝেই সেখানে অবস্থান নেন উত্তরের বিভিন্ন জেলা, পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ায় শপথ নিবে, এমনটাই তাদের প্রত্যাশা। আমরা পঞ্চগড় জেলা থেকে এসেছি। আমরা রওনা দিয়েছি কালকে সন্ধ্যা ৬টার দিকে। আজকে এই মাত্র আমরা কিছুক্ষণ আগে আসলাম। আমরা নতুন করে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দিব না, এই স্লোগান নিয়ে বা এই প্রতিবাদ নিয়ে আমরা এখানে ঢাকায় এসেছি। আমরা রওনা হয়েছিলাম রাত ১:৩০টায়। আমাদের টোটাল মানুষ আসছে ৩৫০ থেকে ৪০০-র মতো। আমরা যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে আন্দোলন করছি তার একটা ঘোষণাপত্র, তো সেটাই আমাদের আজকে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। শহীদ মিনার প্রাঙ্গণে যাচ্ছে পর্যায়ে সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন সেখানে। ভাস্কর, গতকাল রাত থেকেই তো আসলে যেভাবে পারছে ছাত্ররা এসে এই যে আজকের যে কর্মসূচি তাতে যোগদানের চেষ্টা করছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ। আপনি কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। বৃষ্টি, আমি এখানে এসেছি সকাল ৭:15। এখন সকাল ৭:15 থেকে আমরা যখন এখানে এসেছি, প্রথম বাসটি নাটোর থেকে মোট ২টি বাস সহযোগে শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু একে একে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে শিক্ষার্থীরা প্রথমে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসা শুরু করে। তার পরবর্তীতে শেরপুর, জামালপুর জেলার সাথে যে সকল শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলছি। এমনকি খাগড়াছড়ি, রাঙামাটি থেকে 2টি বাস সহযোগে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে যে সকল শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছে তারাও কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে ঠিক শহীদ মিনার প্রাঙ্গণে যে শিক্ষার্থীদের একটি জটলা দেখছেন, এটি কিন্তু মৌলভীবাজার জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা এসেছেন এবং যে সকল শিক্ষার্থীরা ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছেন তারা শহীদ মিনার প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করে যে যার মতো বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু চলে যাচ্ছেন। কারণ আপনি জানেন বৃষ্টি, রাতভর একটি যে যাত্রার ধকল, সেই যাত্রার ধকল কাটিয়ে ওঠার জন্য তারা আপাতত বিশ্রাম নেবেন এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বলছি তারা কিন্তু আমাদেরকে বলছেন যে অনুষ্ঠানের নাম যাই হোক না কেন, পরবর্তীতে দেশের ছাত্র জনতার ভূমিকা কি হবে এবং একই সাথে আর কোনোভাবেই বাংলাদেশের শাসক ক্ষমতায় থাকা অবস্থায় যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে সে বিষয়ে দেশ গড়ার শপথ নিয়ে কিন্তু তারা যে যার মতো বাড়ি ফিরে যাবে। আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ ভাস্কর। সোমবার গভীর রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক করেছেন ছাত্র নেতারা। এরপরেই সিদ্ধান্ত আসে আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে দেওয়া হবে সেটি জানানো হবে শহীদ মিনারে। বিকেলের কর্মসূচিতে দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান তারা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় শীর্ষ সমন্বয়কদের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়টিও উড়িয়ে দেন তারা।
বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি নিয়ে শুরু হয় নাটকীয়তা। দফায় দফায় বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেয়া বক্তব্যের পর থেকেই শুরু হয় এই তৎপরতা। বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। কয়েক দফায় রাত 1টা 30 পর্যন্ত চলে বৈঠক। প্রায় 3.5 ঘন্টা আলোচনার পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ অভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের। পরে গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনে ঘোষণা দেন তারা। রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। শীর্ষ সমন্বয়কদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। চট্টগ্রামে চলছে বিজিবির 102তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। পালন এবং মান্য করিব। এখন পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরানের অংশবিশেষ তেলাওয়াত এবং অর্থসহ তর্জমা করবেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله. চট্টগ্রামে ছিলাম, বিজেপি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান চলছে, সেখানে কোরআন তিলাওয়াতও চলছিল, সরাসরি দেখাচ্ছিলাম। এর সাথে একটা বিরতিতে যাচ্ছি। জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর 2024। মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই
তাও এবছর জানান দিয়েছে। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ করতে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা বিশ্লেষকদের। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের যে কোনো বিকল্প নেই, সে কথাও তারা স্মরণ করিয়ে দেন। বিদায়ী বছর 2024 রাজনীতিতে কি বার্তা দিয়ে গেল তা নিয়ে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। 5 অগাস্ট শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে কেবল ক্ষমতা না, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনাই ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ। যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতে নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের। জনগণ কি বলে, গণতন্ত্র কি বলে, এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত। সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব, তারপরে নেতাদের একদম আলাদা হতে হবে, বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে, রাজনীতি একটা ব্যবসা হবে, এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না। ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে, না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন, আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে। পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে। হাসপাতালে শুয়ে এখনো কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ, যাদের কারো চোখ নেই, কেউ বা চিরতরে হয়ে গেছেন পঙ্গু। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র, সরকার, প্রশাসন সবকিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না, 54 বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে এবছর। সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি রাষ্ট্র তৈরি করেন, নিপীড়ক বাহিনী তৈরি করেন, আপনি রাজনীতির খেলা খেলতে পারেন, আপনি সংবিধান বদল করতে পারেন, আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন, ব্যক্তির সমস্ত ক্ষমতা পঞ্জীভূত করতে পারেন এক হাতে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। 2024-এর ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে। জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল। কারণ পরপর বোঝা গেল যে পুরো এই স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর। সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া, তাদের মধ্য দিয়ে যে মানুষ কি চাচ্ছে, মানুষ গণতন্ত্র চায়, মানুষ অংশগ্রহণের রাজনীতি চায়। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে অমর্যাদার জায়গাগুলো, যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো, এগুলো যেন পরিবর্তন হয়। কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয়, বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা, সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালে রাজনীতির যে শিক্ষা, সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক, এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 13 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। আর এতে অংশ নিচ্ছেন সারা দেশ থেকে আসা ছাত্র শিবিরের সদস্যরা। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সম্মেলনে 2025 সালের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে, আর সদস্যরাই ভোটের মাধ্যমে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন। সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে সদস্য সম্মেলন উপলক্ষে পুরো এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়েছে।
দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই বেশ উচ্ছ্বসিত। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। 2টি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭১-এর চেতনার নামে যা কিছু করা হয়েছে তার সবই ছিল ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের ভয়াবহ প্রয়াস। জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে শেখ হাসিনা এ সময় যে একচাটিয়া শাসন প্রতিষ্ঠা করে তা মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার একেবারে সংকুচিত করে দেয়। এই বাংলার জমিনে আমাদের বুক সেই দিন শান্তি পাবে, আমরা সেই দিন একটু ঘুমাতে পারবো যেদিন এই জালিমের বিচার হবে। আমরা এই জালিমের বিচার চাই। চট্টগ্রামে বিজিবির ১০২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বক্তব্য রাখছেন। সরাসরি যাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল অকুতভয় সদস্যদের যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠের ভিতরে 2 জন বীরশ্রেষ্ঠ এই বাহিনীতে তাদের অসম সাহস আত্মত্যাগের মধ্যে দিয়ে গর্বিত করেছেন। এছাড়া এই বাহিনীর সদস্য হিসাবে 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 78 জন বীর প্রতীক এবং 817 জন বীর শহীদের বীরত্ব গাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত। আমরা ছিলাম চট্টগ্রামে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলছিলেন বিজিবির কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে। আমরা সরাসরি দেখাচ্ছিলাম। আবারও পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে সংঘাতে প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের কমপক্ষে 8 জন, 13 জন আহত হয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসলামাবাদ, কাবুল কোনো পক্ষই। গেল সপ্তাহে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান, যাতে অন্তত 46 জনের প্রাণ যায়। ইসলামাবাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত টিটিপির অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে হামলা। চলতি সপ্তাহে দুদেশের সীমান্তরক্ষীদের ব্যাপক সংঘর্ষে 19 পাকিস্তানি সেনার প্রাণ যায়। তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি সদস্যদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কাবুলের সাথে ইসলামাবাদের উত্তেজনা তুঙ্গে। আর টিটিপিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে পাকিস্তান। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন দেশের একটি আদালত। মঙ্গলবার মার্শাল ল জারির অভিযোগে অপসারিত প্রেসিডেন্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে রাজধানী সেউলের পশ্চিমাঞ্চলীয় জেলা আদালত। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবার এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে তদন্তকারী সংস্থাগুলো। রয়েছে জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগও।